সকলকে ধন্যবাদ। আশা রাখি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য ফ্যাসিস্ট রেজিম যে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তাদের একটা যে মাস্টার প্ল্যান থাকবে না, এটা আমরা সকলেই বুঝি। তাদের একটা মাস্টার প্ল্যান অবশ্যই রয়েছে এবং প্রতিনিয়ত সেটা নিয়েই তারা কাজ করে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে তারা ফিরে আসার জন্য তাদের এবং তাদের প্রভুরাষ্ট্রসহ তারা মরিয়া। কিভাবে মরিয়া? ইতিমধ্যে আমরা দেখছি তারা কিছু মিছিল, কিছু ছোট ছোট জড়ো হওয়ার জন্য চেষ্টা করছে। যেহেতু তাদের ইউনিয়ন পর্যায় থেকে টপ পর্যন্ত পুরোটাই গায়েব হয়ে গেছে, গায়েব হয়ে তারা এই শহর থেকে ওই শহর, এই গ্রাম থেকে ওই গ্রামে ঘাপটি মেরে বসে আছে। তাদের যে ফ্যাসিস্ট ইকোসিস্টেম ছিল, ব্রুক্রেট, ব্যবসায়িক, সাংস্কৃতিক এবং সামাজিক যে ইকোসিস্টেম ছিল, সেখানে কিন্তু তারা কিন্তু পালিয়ে যায়নি। তারা কিন্তু এই সমাজের মধ্যেই রয়েছে, আমার আপনার আশেপাশে রয়েছে। আপনি যদি কখনো মতান্তরে আওয়ামী লীগের কোনো কর্মী অথবা কোনো সমর্থকের সাথে কথা বলবেন, দেখবেন যে তারা বলবে একটা জিনিস, যে কেন নির্বাচন দিচ্ছে না, কেন নির্বাচন খুব দরকার। এটা নিয়ে তাদের খুব আগ্রহ দেখবেন। নির্বাচন নিয়ে গণতান্ত্রিক উত্তরণে আপনার যে সংগ্রাম, লড়াইটা বিএনপি সহ তার এবং অন্যান্য বিরোধী দল তাদের হত্যার শিকার, গুমের শিকার, খুনের শিকার হয়ে যে ভোটাধিকার বাংলাদেশের ব্যাক করানোর জন্য যে যে লড়াইটা বাংলাদেশের বিএনপির নেতৃত্বে চলেছিল, সেটা বাংলাদেশের না, শুধু বাংলাদেশ না, পৃথিবীর রাজনীতিতে একটা অভূতপূর্ব দৃশ্য। এটা কিন্তু সকলেই স্বীকার করে। তা যেটা বলতেছিলাম, যে বাংলাদেশে দেখবেন যে আপনি যদি কখনো কোনো সমর্থকের সাথে কথা বলবেন, তারা বলবে নির্বাচনে। কিন্তু আসলে আসলে কি জানেন, এটা আমার মনে হয়েছে যে তারা কিন্তু নির্বাচন, কর্মীরা হয়তো বুঝে না, কিন্তু তাদের থিঙ্ক ট্যাঙ্ক এবং তাদের প্রভুরাষ্ট্র, তারা নির্বাচন চায় না। তারা নির্বাচন চায় না এই কারণে, তারা নির্বাচনকে ডিলেমা করতে চায়। তারা গণতান্ত্রিক উপায়টাকে ডিলে করতে চায়। কারণ হচ্ছে কি, এই গণতান্ত্রিক উপায় যত ডিলে হবে, বাংলাদেশের যে ঐক্যটা, সেই ঐক্যটা বিনষ্ট হবে। এই ঐক্যটা বিনষ্ট হওয়াটাই আওয়ামী লীগ চায়। দেখেন, নির্বাচনটা ঘিরে বাংলাদেশের মানুষের যে উচ্ছ্বাস, উদ্দীপনা এবং ফ্যাসিবাদের পরে মানুষের প্রথম আকাঙ্ক্ষা যে নির্বাচন। হ্যাঁ, সংস্কারের কথা কেউ বলে নাই যে সংস্কার করবো না। সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সংস্কারের কথা তারাই সবার থেকে আগে বলছে। তাদের 31 দফা নিয়ে মাঠে ঘাটে কাজ করছে তাদের নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি প্রতিদিন নিরবিচ্ছিন্নভাবে এই 31 দফা এবং তার প্রয়োগ এবং কিভাবে কাজ করা হবে সেগুলো নিয়ে নিয়মিত তিনি তার দলীয় নেতাকর্মী, সুশীল সমাজ সহ সাংবাদিক, বিভিন্ন পেশাজীবীর সাথে নিয়মিত তার বৈঠক, কথাবার্তা এবং তাদের কথা শুনছেন, তিনি বলছেন। একটা কানেক্টিভিটির ভিতরে কিন্তু রয়েছে। এই সংস্কার কিন্তু আজকের বিষয় না তাদের কাছে। কাজে সংস্কারকে নির্বাচনের সাথে জড়িয়ে ফেলে একটা পক্ষ, একটা মহল এবং বর্তমানে একটা নতুন রাজনৈতিক দল, তারা যে এক ধরনের টানাপোড়েন সৃষ্টি করার চেষ্টা করছে বাংলাদেশের জনগণের সাথে, যেটা আস্তে আস্তে কিন্তু ম্যাচুরিড হওয়ার পথে। মাত্র আমি যেটা বুঝতেছি, আমরা সকলেই বুঝতেছি, যে ঐক্যটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে ঐক্যটা আমরা দেখেছিলাম 5ই আগস্টের পর, হ্যাঁ 5ই আগস্টের পরে একটা ঐক্য একটা মেইন বেসলাইন থেকে সরে যাবে স্বাভাবিকভাবেই। কারণ এখানে একটা কমন এনিমির বিরুদ্ধে আমরা সকলে লড়েছিলাম, মাফিয়া স্টেটের বিরুদ্ধে আমরা সকলে লড়েছিলাম। যেহেতু সেই মাফিয়াটা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, তাহলে আমাদের সকলে যার যার রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরে গিয়ে আমরা সকলেই যার যার অবস্থানে ফিরে চলে গেছি। কিন্তু এখানে একটা ঐক্য কিন্তু ছিল, যে বাংলাদেশের গণতান্ত্রিক পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক ধারাকে ফিরে আনার জন্য। এটা কিন্তু শুধু বাংলাদেশের জনগণ না, বাংলাদেশের সাথে যারা উন্নয়ন সহযোগী, পৃথিবীর যে বিভিন্ন দেশের যে যাদের সাহায্যে আমাদের দেশটা উন্নয়নের দিকে ধাবিত হয়েছে, পশ্চিমা বিশ্ব, তারাও কিন্তু নির্বাচনমুখী, তারাও কিন্তু নির্বাচন চায়। তাহলে নির্বাচনের ব্যাপারে বাংলাদেশের, আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশের 100 ভাগের মধ্যে বেশিরভাগ পিপলই আপনার বাংলাদেশে নির্বাচনটাকে তারা চায়। তাহলে নির্বাচনটা যখন আপনি ডিলেমি করবেন, তখন কিন্তু বাংলাদেশের জনগণ, সব বৃহৎ রাজনৈতিক দল, বিএনপি সহ অন্যান্য যে বিরোধী দলগুলো দীর্ঘদিন লড়াই সংগ্রাম, তাদের রক্ত ঝরিয়েছে এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, তাদের সাথে কিন্তু যারা নির্বাচন চাচ্ছে না, যারা নির্বাচনকে ডিলেমা করতে যাচ্ছে, যারা একটা ক্যাম্পেইন করছে যে ইউনিট সরকারকে 5 বছর দেখতে চায়, একটা আরবান এলিট ক্লাসকে যারা ফিট করার চেষ্টা করছে, যে দুই দলই খারাপ, এই ধরনের একটা লেন্স, যে লেন্সটা খুবই ভয়ানক লেন্স।
যে লেন্সটা দিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে, বিএনপিকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে যে তারা নির্বাচন চায় কেন, তারা সংস্কার, এটা তো একটা মিথ্যা কথা, একটা বোগাস কথা বলছে যে বিএনপি সংস্কার চায় না। বিএনপি সর্বপ্রথম বাংলাদেশের সংস্কার চেয়েছে। দেখেন, সংস্কারের নির্বাচনকে যখনই মুখোমুখি করানো হচ্ছে, সেটাকে একটার সাথে একটাকে পাল্টাপাল্টি করে দিয়ে, নির্বাচনের বিভিন্ন এনার্কি গ্রুপকে দিয়ে, বিভিন্ন মানে যে জিনিসটা দরকার না সেই জিনিসটা সামনে এনে নির্বাচনকে ডিলেমে করা হচ্ছে। এটা কিন্তু আমরা সকলেই বুঝতেছি। তাহলে নির্বাচন নিয়ে বিএনপি এবং দেখেন আরেকটা যে দল আছে, সাংগঠনিকভাবে তাদের শক্তি আছে, জামাত ইসলাম, তারা কিন্তু নির্বাচনে প্রথম থেকে একটু ডিলেমা, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যখন দেখেছে যে বাংলাদেশের জনগণ নির্বাচনের বাইরে কোনো কিছু চিন্তা করছে না, তখন কিন্তু তারা লন্ডন থেকে ফিরে এসে তারা কিন্তু আবার বলছে নির্বাচন রোজার মধ্যে দিতে, যদিও তাদের কথাবার্তা একটু বিভিন্ন ফ্লাকচুয়েট করে অল টাইম। বাট নির্বাচন কিন্তু দেখেন সকল রাজনৈতিক দল কিন্তু ঐক্যমত নির্বাচনের ব্যাপারে, কোনো সন্দেহ নেই। এখানে নতুন যে রাজনৈতিক দলটা রয়েছে তারা নির্বাচনে ঢাক গুড়গুড় ঝেড়ে কাশে না। নির্বাচনে তাদের একটা, আমরা নির্বাচন যে তারা বলে কি আমরা নির্বাচনকে কিন্তু সংস্কার চাই, আবার অনেকে বলে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, আবার কেউ তাদের শীর্ষ নেতারা বলে যে শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন হবে না। বিচার কে না চায়? বিচারের কথা এবং সংস্কারের কথা তো সবচেয়ে বড় দল বিএনপি সবার প্রথম থেকে বলে আসছে। সংস্কারে তাদের 31 দফানে তাদের নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। কাজে নির্বাচনের সাথে সংস্কার, এই যে নির্বাচনকে ডিলেমে করার যে এলিমেন্টটা তৈরি করছে, এটা কিন্তু আমরা সকলেই মোটামুটি সকলেই বুঝতেছি। সো আপনি এই নির্বাচনকে যখনই ডিলেমা করবেন এবং যখনই মূল রাজনৈতিক ধারার সাথে আপনাদের একটা, এই ধরেন সরকারের ভিতরেও তারা উপদেষ্টারা বলছে 5 বছর থাকতে চায় জনগণ, প্রেস সচিব বিভিন্ন বোগাস ভিডিও শেয়ার দিচ্ছে। তো তারা কিন্তু একটা ভিতরে তাদের কি আছে, তাদের সন্দেহ বাড়িয়ে দিচ্ছে তাদের কর্মকাণ্ডে, রাজনৈতিক দলের সাথে তাদের দূরত্ব বেড়ে যাচ্ছে। দূরত্ব বাড়াটা কিন্তু মাত্র বীজ বপন হয়েছে, এটা কিন্তু আস্তে আস্তে অঙ্কুর হয়েছে এবং এটা কিন্তু যখন একটু বড় হবে, এটা কিন্তু একটা অনৈক্যের ফাটল কিন্তু যখন আরো দৃশ্যমান হবে, সেটা কি নিয়ে হচ্ছে? সেটা কিন্তু নির্বাচনকে ঘিরেই হচ্ছে। তো নির্বাচনটা যখনই ঘিরে এই অনৈক্যটা হবে, তখনই কিন্তু এই অনৈক্যর ভিতরে এই ফ্যাসিস্ট দোসর, যাদের কাছে রয়েছে বিলিয়ন্স অফ ডলার, যাদের কাছে রয়েছে অস্ত্র, যাদের কাছে রয়েছে পৃথিবীর অন্যতম পিআর ক্যাম্পিং, পার্শ্ববর্তী দেশের পিআর ক্যাম্পিং কিন্তু খুবই মারাত্মক, আমরা জানি সেটা। তাদের পিআর ক্যাম্পিং কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে আসছে, তাদের বাংলাদেশের ভিতরে তাদের লোকজন রয়েছে, সরকারের ভিতরে তাদের লোকজন রয়েছে, ব্যবসায়িক শ্রেণীতে তারা কিন্তু এই জিনিসটাই চাচ্ছে যে নির্বাচনটা ডিলেমা হোক। নির্বাচন যখনই ডিলেমা হবে, ওই অনৈক্যটা আরো বড় আকার এসকেলেট করবে। যখন এটা বড় আকার এসকেলেট হবে, তখন কিন্তু সরকারের সাথে একটা মানে মুখোমুখি যখন হয়ে যাবে, তখন কিন্তু এটা মুখোমুখি পর্যায়ে এটা কেওয়াসও হতে পারে, হুনোস, এটা কেওয়াস হতে পারে। এই কেওয়াসটাই কিন্তু আওয়ামী লীগ চাচ্ছে। তখন সে ধরনের বিভিন্ন ধরনের ন্যারেটিভ আপনার মার্কেটে ছাড়বে, সেখানে তার ন্যারেটিভটাকে সে এস্টাবলিশমেন্ট করার জন্য তার বিভিন্ন যে ইকোসিস্টেম রয়েছে সেটাই কাজে লাগাবে। কাজে নির্বাচনকে যখন আপনি টেনে পিছনের দিকে নিয়ে যেতে যাবেন, তখন কিন্তু জনগণও অস্থির হয়ে যাবে। রাজনৈতিক দলগুলো তাদের একটা যে নির্দিষ্ট সীমা পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সমর্থন গিয়ে, সেই সমর্থন কিন্তু সরে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা এই মুহূর্তে জনাব তারেক রহমান, তিনি কিন্তু এটা নিয়ে কথা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের যে সমর্থন, সেটা কিন্তু আপনার একটা নির্দিষ্ট মেয়াদ, একটা যৌক্তিক সময় পর্যন্ত কথা বলা হচ্ছে। সো আমরা যদি সেইটাকে বেজলাইন ধরে আগাই, যে বাংলাদেশের নির্বাচনকে যদি কোনোভাবে আপনি পিছানো যায়, সে পিছানোটাই হবে এই অনৈক্যের মূল বিষয়। এবং এই অনৈক্যটাই যখন ধারণ করবে সকলের ভিতরে, তখনই কিন্তু এই ফ্যাসিস্ট, এই শেখ হাসিনা এবং তাদের প্রেতাত্মা রাষ্ট্ররা, তারা কিন্তু আমাদের দেশের ভিতরে একটা অ্যানার্কি এবং তার ভিতরে আপনার তাদের এজেন্ডা নিয়ে কাজ করবে। এটা আমরা বাংলায় বলতে পারি, আমাদের প্রবাদ আছে যে কারোর বাড়ি পুড়লে তার ভিতরে আলু পুড়ে দেওয়া। তা ধরেন এই অনৈক্যের যে আগুনটা জ্বলবে, এই নির্বাচনকে ঘিরে যে অনৈক্যটা, একমাত্র নির্বাচনকে ঘিরেই কিন্তু দেখেন অনৈক্যের যে বীজ, সেখানে কিন্তু এই অনৈক্যটা নেই শুরু হচ্ছে কিন্তু আপনার নির্বাচনকে ঘিরে। কাজে এই অনৈক্যের বীজের ভিতরে যখন ফিট করবে শেখ হাসিনা এবং তার দোসররা, তখন কিন্তু এটা কিন্তু আরো বেশি অঙ্কুরিদম হবে।
এবং এটা কিন্তু আপনার নির্বাচনকে ডিলেমা করানোর জন্য যে গ্রুপটা কাজ করছে, তারা জেনে হোক না জেনে হোক, তারা কিন্তু সেই আওয়ামী লীগের ফাঁদেই পা দিচ্ছে। যেহেতু নির্বাচনকে নিয়ে সকল দল ঐক্যবদ্ধ এবং নির্বাচনকে বাইরে কোনো চিন্তা করার কোনো সুযোগ নেই, কাজেই যখনই আপনি এটার বাইরে কাজ করতে যাবেন তখনই এটা কিন্তু আর আপনার কখনো আলোচনার মধ্যে থাকবে না, কথা পাল্টাপাল্টির মধ্যে থাকবে না, তখন কিন্তু একটা ক্যাওটিক সিচুয়েশন ঘটতে পারে, যেটা বাংলাদেশের জন্য খুবই খুবই ভয়ঙ্কর হওয়ার একটা সুযোগ রয়েছে। এবং এইখানেই যে আগুনটা জ্বলবে, সেই আগুনে মিষ্টি আলু দিয়ে ম্যাশ পটেটো খাবে শেখ হাসিনা, এটা আমার বদ্ধমূল ধারণা। কাজেই নির্বাচন ডিলেমা এবং নির্বাচনকে নিয়ে তালভানা, এটা আওয়ামী লীগের মাস্টার প্ল্যানেরই একটা অংশ। নির্বাচন যেন ডিলেমে হয়, গণতান্ত্রিক উপায় থেকে যেন বাংলাদেশ সরে যায়, এটা হচ্ছে আওয়ামী লীগের মাস্টার প্ল্যানের অন্যতম অংশ। এটা আমার মনে হয়েছে বিনি সুতার মালার গাথার মতন। আমি ভিন্ন ভিন্ন দীর্ঘদিন ধরে রাজনীতিকে পর্যালোচনা করার চেষ্টা করি, রাজনীতিকে বোঝার চেষ্টা করি, সেখানে আমার একটা নিজস্ব বোঝাপড়া হয়েছে এটা নিয়ে, যে নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সবচেয়ে মাস্টার প্ল্যান হচ্ছে নির্বাচনকে ঘিরে। কারণ নির্বাচনটাই বাংলাদেশের অনৈক্যের মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে বর্তমানে। ধন্যবাদ।